বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে ওপিওয়েড অ্যানালজেসিক। আমরা ওপিওয়েডের মেকানিজম দেখছি, ওপিওয়েড কোন জায়গায় কাজ করত। ওপিওয়েড গুলা হচ্ছে প্রিসিন্যাপটিক এবং পোস্ট সিন্যাপটিক নিউরন, মানে ফার্স্ট অর্ডার নিউরন এবং সেকেন্ড অর্ডার নিউরন দুইটাকেই এফেক্ট করত। প্রিসিন্যাপটিক নিউরনে কি করত? প্রিসিন্যাপটিক নিউরনে ক্যালসিয়াম চ্যানেল অ্যাক্টিভেশন করত, ক্যালসিয়াম চ্যানেল ইনহিবিশন করত। ক্যালসিয়াম চ্যানেল ইনহিবিশনের মাধ্যমে তারা হচ্ছে নিউরোট্রান্সমিটার রিলিজ হতে দিত না। আর পোস্ট সিন্যাপটিক নিউরনে পটাশিয়াম চ্যানেল ওপেন করার মাধ্যমে হাইপারপোলারাইজেশন করে পোস্ট সিন্যাপটিক নিউরনকে হচ্ছে ইনহিবিট করে দিত। এইটা হচ্ছে ওপিওয়েডের অ্যাকশন অন দ্য ডিসেন্ডিং পাথওয়ে। There is another action of the opioid in the ascending pathway. Ascending pathway তে opioid এটা ascending pathway তে কাজ, মানে ফার্স্ট অর্ডার থেকে সেকেন্ড অর্ডার থেকে থার্ড অর্ডার নিউরন, এই যে ascending pathway এটাতে কাজ। আর ডিসেন্ডিং পাথওয়ে তে opioid কি করে? This is the descending opioid pathway, যেটা কর্টেক্স থেকে আসতেছে মিড ব্রেইন। মিড ব্রেইনের কোন এরিয়া? পেরি একুইডাক্টাল আরে তো কানা উফ কি খুঁজো এই যে তো পেরিএকুইডাক্টাল গ্রে ম্যাটার, দেখছো কেমন হয়ে গেল পেরিএকুইডাক্টাল গ্রে ম্যাটার। এরপর থেকে একটা নিউরন 1 আসতেছে, সেকেন্ড নিউরনটা পেরিএকুইডাক্টাল গ্রে ম্যাটার থেকে আসতেছে মেডুলাতে, রস্ট্রাল মেডুলা। থার্ড অর্ডার নিউরনটা মেডুলা থেকে চলে আসতেছে একদম ওই যে জাংশনটা, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার নিউরনের জাংশন, এটাকে বলে ডিসেন্ডিং ওপিওয়েড পাথওয়ে। ডিসেন্ডিং ওপিওয়েড পাথওয়ে। আগে যেটা দেখছিলাম আমরা ওটা ছিল অ্যাসেন্ডিং ওপিওয়েড পাথওয়ে। প্রিসিন্যাপটিক নিউরনে ক্যালসিয়াম পারমিবিলিটি কমাই দেয়া, পোস্ট সিন্যাপটিক নিউরনে পটাশিয়াম পারমিবিলিটি বাড়িয়ে দেয়া, এটা ছিল অ্যাসেন্ডিং পাথওয়েতে। ডিসেন্ডিং পাথওয়েতে মোটর কর্টেক্স, ওখান থেকে হচ্ছে পেরিঅ্যাকুইডাক্টাল গ্রে ম্যাটার মানে মিড ব্রেইন থেকে মেডালা থেকে হচ্ছে স্পাইনাল কর্ডের ফার্স্ট নিউরন সেকেন্ড নিউরনের জাংশন, ফার্স্ট অর্ডার নিউরন সেকেন্ড অর্ডার নিউরনের জাংশন। এই যে মানে অ্যাক্টিভিটিটা, যে এখানে ডিসেন্ডিং পাথওয়েতেও ওপিওয়েড হচ্ছে একটা পেইন সিগন্যালকে ইনহিবিট করে, বিভিন্ন জায়গাতে ইনহিবিট করে। এই এরিয়াগুলোতে মানে পেরিঅ্যাকুইডাক্টাল গ্রে ম্যাটার, মেডালা এবং জাংশন অফ দ্য ফার্স্ট নিউরন সেকেন্ড নিউরন, এখানেও ওপিওয়েড রিসেপ্টর আছে। মানে এর মানে হচ্ছে ওপিওয়েড নট অনলি অ্যাক্ট অন দ্য অ্যাসেন্ডিং পাথওয়ে বাট অলসো অ্যাক্ট অন দ্য ডিসেন্ডিং পাথওয়ে। অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং পাথওয়ে দুটোতেই কাজ করে ওপিওয়েড গুলা। তো এইভাবে কাজ করে। এখানে কোন ওপিওয়েড কাজ করে? এন্ডরফিন, ডাইনরফিন এবং এনকেফালিন। এন্ডরফিন, ডাইনরফিন এবং এনকেফালিন এরাই কাজ করে। এখন বডিতে ন্যাচারাল ওপিওয়েডের সাথে আমরা ইনজেক্টেবল বা ওরাল ফর্মে মরফিন, পেথিডিন এগুলা নেয়ার মধ্যে খুব বড় ধরনের ডিফারেন্স আছে, যে কারণে এন্ডোজেনাস পেইন পাথওয়ে অ্যাক্টিভেট করতে পারাটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। There are lots of opioid receptor in other part of the brain. যেমন রেসপিরেটরি সেন্টারের মধ্যে ওপিওয়েড রিসেপ্টর আছে, এটা রেসপিরেটরি সেন্টারকে ইনহিবিট করে। ভেগাস সেন্টারের মধ্যে ওপিওয়েড রিসেপ্টর আছে, এটা ভেগাসকে স্টিমুলেট করে ফর ব্র্যাডিকার্ডিয়া, হার্ট ব্লক, কন্ডাকশন ব্লক এগুলা।
There are opioid receptor in the sympathetic center of the brain, মেডুলাতে, যেটা সিম্প্যাথেটিক পাথওয়েকে ইনহিবিট করে দেয়, সিম্প্যাথেটিক উইথড্রয়াল করে দেয়, ভেসোডাইলেটেশন করে দেয়, কোলাপস করে দেয়, ব্লাড প্রেশার কমায় দেয়। There are opioid receptor in the gut, যেটা হচ্ছে ভিগোরাস কন্ট্রাকশন করে। There are opioid receptor in the pancreatic duct, sphincter of Oddi এবং biliary channel, যেটা হচ্ছে হাইপার কন্ট্রাক্টিলিটি করে। There are opioid receptor in the ureter, bladder smooth muscle, in the bladder sphincter, যেখানে ভিগোরাস কন্ট্রাকশনের মাধ্যমে স্ফিংটার ব্লক করে দিয়ে ইউরিনারি রিটেনশন করে। বডিতে যে এন্ডোজেনাস ওপিওয়েড মানে এন্ডরফিন, ডাইনরফিন, এনকেফালিন, দে নেভার ডিপ্রেস রেসপিরেটরি সেন্টার, দে নেভার স্টিমুলেট ভেগাল সেন্টার, দে নেভার স্টিমুলেট inhibit sympathetic outflow, they never causes hypercontractility of the ureter, pancreatic duct, common bile duct, তারপরে sphincter of Oddi, যে urinary sphincter, হ্যাঁ, bladder sphincter, এইগুলাকে কখনোই endogenous opioid অ্যাকশন করে না। Endogenous opioid never stimulate vomiting center of the brain, ঠিক আছে? মানে এন্ডোজেনাস ওপিওয়েড শুধুমাত্র নির্দিষ্ট কিছু ওপিওয়েড রিসেপ্টরে কাজ করে, অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং পেইন পাথওয়েতে কাজ করে। এই জন্য একজন পার্সন যত হ্যাপি থাকবে, যত মোটিভেটেড থাকবে, যত কনফিডেন্ট থাকবে, যত এন্ডোজেনাস এন্ডরফিন, ডাইনরফিন, এনকেফালিনের মাত্রা বেশি হবে, সে পার্সন তত পেইন ফ্রি লাইফ লিড করতে পারবে। কিন্তু একই কাজটা বাইরে থেকে মরফিন, পেথিডিন দিয়ে করাতে গেলে সব ধরনের ওপিওয়েড রিসেপ্টর গুলো অ্যাক্টিভেট হয়ে যাবে এবং ওপিওয়েডের সাইড ইফেক্ট গুলো আসবে। অর্থাৎ মানে কমার্শিয়াল ওপিওয়েড হ্যাজ অ্যাডভার্স ইফেক্ট, কিন্তু এন্ডোজেনাস ওপিওয়েডের কোনো অ্যাডভার্স ইফেক্ট নাই। এইটা হচ্ছে কথা। এখন আমরা ওপিওয়েড নিয়ে ডিটেইল ডিসকাশনে যাব না, আমরা আমাদের যে পেইন ম্যানেজমেন্টে যে ওপিওয়েড গুলো ইউজ করা হয় এদের একটা কম্পারিজনে যাব। সবচেয়ে কার্যকর ড্রাগ হচ্ছে পেইন ম্যানেজমেন্টের জন্য কারফেন্টানিল। কারফেন্টানিল হচ্ছে মরফিনের চেয়ে 10,000 গুণ বেশি শক্তিশালী পেইন কিলার। বাংলাদেশে অ্যাভেলেবল না। বাংলাদেশে অ্যাভেলেবল সবচেয়ে পাওয়ারফুল পেইন কিলার হচ্ছে ফেন্টানিল। ফেন্টানিল ইজ দ্য মোস্ট পাওয়ারফুল পেইন কিলার ইন বাংলাদেশ। এইটা মরফিনের চেয়ে 10 গুণ বেশি পটেন্ট, কিন্তু লিমিটেশন হচ্ছে ইট লাস্ট অ্যাকশন লাস্ট অনলি 30 to 60 মিনিট। 60 মিনিটও থাকে না অনেকের ক্ষেত্রে, 1 ঘন্টাও থাকে না। এই জন্য দিস ড্রাগ টু বি অলওয়েজ গিভেন ইন ইনফিউশন। ইনফিউশন ছাড়া ফেন্টানিল দেয়া সম্ভব না। এই জন্য ফেন্টানিল আমরা কিভাবে দেই? আইভি ইনফিউশন ইন সিরিঞ্জ পাম্পে দেই। কাদেরকে দেই? সিভিয়ার পেইন ডিউ টু ইনটিউবেশন, ট্রাকিয়ার মধ্যে একটা টিউব ঢুকাই রাখছি, কত রকমের ডিসকমফর্ট এটা। এমনি একটা টিউব তো দূরের কথা, একটা ছোটখাটো কটন বাডও যদি আমরা ফ্যারিংস স্ল্যারিংস এর মধ্যে দিই, কি পরিমাণ ভমিটিং টেন্ডেন্সি হবে, কি পরিমাণ রিজেকশন হবে। সেই জায়গায় আমরা একটা ট্রাকিয়ার ভিতরে একটা টিউব ঢুকিয়ে দিচ্ছি। আল্লাহ আমাদের কাউকে না দেখ, আমিন আমিন আল্লাহ আমিন, আমাদের কারো যেন ইনটিউবেশন না লাগে, এর আগেই যেন মরতে পারে। তো এই ইনটিউবেশন মেনটেন করার সময় পেশেন্টের সিডেশন এবং অ্যানালজেসিয়া দুটাই মেনটেন করতে হয়। এই কাজে ফেন্টানিল বেস্ট, ফেন্টানিল হ্যাজ দ্য বেস্ট পারফর্ম। মোরওভার ফেন্টানিল ইজ অনলি ওয়ান অফ দ্য 2 ওপিওয়েড বাংলাদেশে অ্যাভেলেবল যাদের কোনো অ্যাক্টিভ মেটাবোলাইট নাই। এই অ্যাক্টিভ মেটাবোলাইট না থাকাটা একদিক দিয়ে মানে ক্ষতিকর, আর একদিক দিয়ে উপকারী। উপকারী কোন সেন্সে? উপকারী হচ্ছে অ্যাক্টিভ মেটাবোলাইট থাকলে ওই অ্যাক্টিভ মেটাবোলাইটটা যতক্ষণ ব্লাডে থাকে ততক্ষণ এটার অ্যাক্টিভিটি থাকে। সো ডোজিং ইন্টারভেলটা কমে যায়, ডোজিং ফ্রিকোয়েন্সিটা কমে যায়, ডোজিং ইন্টারভেলটা বেড়ে যায়, ফ্রিকোয়েন্সি কমে যায়। মরফিনের একটা অ্যাক্টিভ মেটাবোলাইট আছে, পেথিডিনের অ্যাক্টিভ মেটাবোলাইট আছে, ট্রামাডলের অ্যাক্টিভ মেটাবোলাইট আছে। ওই অ্যাক্টিভ মেটাবোলাইট গুলো প্রত্যেকেই অ্যানালজেসিক প্রপার্টি হোল্ড করে, প্রত্যেকেই
মিউ কাপ্পা ডেল্টা রিসেপ্টরকে অ্যাক্টিভেট করতে পারে। এই জন্য এরা লং ডিউরেশনে কাজ করে, কিন্তু ফেন্টানিল এই কাজটা করতে পারে না। ও 30 মিনিটেই 30 থেকে 40 মিনিট 50 মিনিট সর্বোচ্চ 60 মিনিটে এর কার্যকারিতা শেষ। দিস ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ হচ্ছে কোনো পেশেন্টের যদি 30-এর নিচে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স হয়, সব ওপিওয়েডের ডোজ অ্যাডজাস্ট করতে হবে। ওপিওয়েড দেয়াই যাবে না, সরি অ্যাডজাস্ট না, দেয়াই যাবে না স্টেজ 3-এর বেশি যদি সিকেডি থাকে। কিন্তু আইভি ওপিওয়েডের মধ্যে ফেন্টানিল দেয়া যাবে, ওরালের মধ্যে ট্যাপেন্টাডল দেয়া যাবে। স্টেজ 2 অথবা স্টেজ 3 সিকেডিতে অন্যান্য ওপিওয়েড ডোজ কমাই দিতে হয়, রিডিউস করতে হয়, কিন্তু ট্যাপেন্টাডল এবং ফেন্টানিলের ডোজ রিডাকশন লাগে না। স্টেজ 2 এবং 3 সিকেডিতে রিডাকশন লাগে না, 4-এ একটু কমিয়ে দেয়া যায়। কিন্তু অন্যান্য ওপিওয়েড গুলো এত সেফ না, রেনাল প্রবলেম থাকলে অন্যান্য ওপিওয়েড গুলো দেয়া যায় না। এখন এটা তো গেল হচ্ছে ভেন্টিলেটেড পেশেন্টে ইউজ করা। সিভিয়ার অন্য কোনো পেইনে কি ইউজ করা যাবে? ক্যান্সার পেইন, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস পেইন, বার্জাস ডিজিজের পেইন, এইরকম ইসকেমিক গ্যাংগ্রিন নেক্রোসিস, এসব পেইনে কি ওপিওয়েড ইউজ করা যাবে? যাবে। ফেন্টানিল যাবে। কিভাবে যাবে? ফেন্টানিল ট্রান্সডার্মাল প্যাচ হিসেবে ইউজ করা যাবে। ফেন্টানিল প্যাচ দিলে প্রতি ঘন্টায় 25 মাইক্রোগ্রাম করে এটা ফেন্টানিল রিলিজ করে। এভাবে এক একটা প্যাচ 72 ঘন্টা পর্যন্ত সার্ভিস দিতে পারবে। দাম বেশি, 3-4 হাজার টাকা লাগবে, বাট ইটস এ গুড অ্যানালজেসিক। তাহলে ফেন্টানিলের ইউজ হচ্ছে ক্রনিক সিভিয়ার পেইন ইন দ্য ফর্ম অফ প্যাচ, আর intubated patient for maintenance of sedation and analgesia in the form of IV infusion. Disadvantage, very short half-life. Advantage, usable in CKD stage 4. ভাইয়া ক্রিয়েটিনিন বেশি হলে তো এটা দেওয়া যাবে না ভাইয়া? তাই বেটা, ক্রিয়েটিনিন বেশি বলেই তো CKD স্টেজ 2, 3, 4 এরকম হচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে মরফিন। সিকেডি যারা জানে না, 140 মাইনাস বডি যে বয়স যেটা আসে ইনটু বডি ওয়েট ডিভাইডেড বাই 72 ইনটু ক্রিয়েটিনিন, এইটা দিয়ে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স রেট ক্যালকুলেট করা হয়। এটা 90-এর উপরে হলে স্টেজ 1, 60 to 89 স্টেজ 2 সিকেডি, 30 to 59 3, 15 to 29 4, below 15 5 স্টেজ 5 সিকেডি। সো ক্রিয়েটিনিন যত বাড়বে তত সিকেডির স্টেজ বাড়তে থাকবে। এখন কেন ক্রিয়েটিনিন এত হলে স্টেজ 1, এত হলে স্টেজ 2 এটা বলা হয় নাই, কারণ ক্রিয়েটিনিন খুবই মানে রিলায়েবল কিছু না। রিলায়েবল কিছু না মানে হচ্ছে যার মাসল ম্যাস বেশি হবে তার ক্রিয়েটিনিন লেভেল বেশি থাকবে, যে লিন এন্ড থিন পারসন তার ক্রিয়েটিনিন কম হবে। মানে মাসল বাল্ক অনুসারে ক্রিয়েটিনিন আপ ডাউন করে। আবার কারো যদি মানে বয়স বাড়ে, 40-এর পর থেকে তার 1% করে পার ইয়ার রেনাল ড্যামেজ থাকবে। সুতরাং কোনো 20 বছর বয়স পেশেন্ট তার যদি ক্রিয়েটিনিন 3 হয়, আবার 80 বছর বয়স পেশেন্ট ক্রিয়েটিনিন 1.7 হয়, 1.7 যার ক্রিয়েটিনিন 80 বছর বয়স, তার রেনাল স্টেজিং কিডনির অবস্থা বেশি খারাপ। এটা আমরা এই ক্যালকুলেশন থেকে পাবো, 140 মাইনাস বয়স ইনটু বডি ওয়েট ডিভাইডেড বাই 72 ইনটু ক্রিয়েটিনিন। ঠিক আছে, ওকে। এখন মরফিন কি করব? মরফিন স্ট্রং অ্যানালজেসিক, সুবিধা হচ্ছে ফেন্টানিল তো খুব কম সময় কাজ করে, আমাদের আইভি ইউজ করার কোনো স্কোপই নাই, কোনো ওপিডি পেশেন্ট বা নন আইসিইউ পেশেন্টের ক্ষেত্রে এটা ইউজ করার কোনো সুযোগই নেই।
সেক্ষেত্রে মোস্ট পাওয়ারফুল আমাদের কাছে ওষুধ হচ্ছে মরফিন। যে কোনো ভিসারাল পেইনে আমরা দিতে পারি, সিভিয়ার সোমাটিক পেইনও আমরা দিতে পারি, কিন্তু ভিসারাল পেইনের বেলায় সমস্যা হচ্ছে প্যানক্রিয়াটাইটিস, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, ইউরেটারিক স্টোন। এই পেইন গুলাতে যেহেতু মরফিনের স্মুথ মাসল অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি অফ অল ওপিওয়েড, এটা প্যানক্রিয়াটিক কন্ট্রাকশন করবে, স্ফিংটার অফ ওডি কে এত বেশি কন্ট্রাকশন করবে বন্ধ করে দিবে, ইন্টেস্টাইনকে এত বেশি কন্ট্রাকশন করবে পেরিস্টালসিস বন্ধ হয়ে যাবে। মানে একই জায়গায় কন্ট্রাকশনটা হয়, ভিগোরাস কন্ট্রাকশনটা হয়, ফুড পার্টিকেল সামনের দিকে আগানোর সুযোগ পায় না, কনস্টিপেশন হয়, ট্রানজিশন, গ্যাস্ট্রিক ট্রানজিশন, ইন্টেস্টিনাল ট্রানজিশন টাইম বেড়ে যায়। ওই বেশি সময়ের মধ্যে ফ্লুইড ওয়াটার অ্যাবজর্পশন বেশি হয়ে মারাত্মক রকমের কনস্টিপেশন তৈরি হয়। তারপরে ইউরিনারি রেনাল কলিক, রেনাল কলিকে দিলে দেখা যাচ্ছে রেনাল কলিকের জন্য এই মানে এত বেশি কন্ট্রাকশন হচ্ছে, ওই কন্ট্রাকশনের জন্য স্টোনের মানে মুভমেন্টই হচ্ছে না, স্টোন এক জায়গায় থেকে যাচ্ছে, স্টোন এক্সক্রিশন কমে যাচ্ছে, প্যারাডক্সিক্যালি পেইন বেড়ে যাচ্ছে। এই জন্য এই অ্যাবডোমিনাল অর্গান হলো ভিসকাস গুলার পেইনে মরফিন না দেওয়াটা ভালো। আমরা মরফিনটা ইউজ করব অ্যাবভ দ্য ডায়াফ্রাম, পালমোনারি ইনফেকশন, পালমোনারি এম্বোলিজমের তীব্র ব্যথা, অথবা বোন 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 পেইনের তীব্র ব্যথা, অথবা এমআই এর পেইনের ব্যথা পেইন, এগুলোতে দিব। বিলো দ্য ডায়াফ্রাম মরফিন ইউজ করাটা রিস্কি। এবং অনেকগুলো রিসার্চ আছে যেখানে প্যানক্রিয়াটাইটিসে মরফিন ইউজ করার কারণে প্যানক্রিয়াটিক ড্যামেজ বেড়ে যাচ্ছে, রেনাল কোলিক বেড়ে যাচ্ছে, ঠিক আছে, রেনাল কোলিক কি পেইন বেড়ে যাচ্ছে। এই জন্য দরকার সেন্ট্রাল পেইন পাথওয়েতে ভালো কাজ করবে আর পেরিফেরাল পেইন পাথওয়েতে একটু কম কাজ করবে এরকম ড্রাগ, অর্থাৎ স্মুথ মাসলের ওপিওয়েড রিসেপ্টরে কম কাজ করবে এরকম ড্রাগ। এরকম মরফিনের চেয়ে সেফ হচ্ছে পেথিডিন, পেথিডিনের চেয়ে সেফ হচ্ছে নেলবুফিন, নেলবুফিন সেফার দেন পেথিডিন, কিন্তু যত সেফার তার পিক অ্যাকশনটাও তত কম। পেথিডিন মরফিনের লেভেলে যেতে পারবে না, হ্যাঁ ইকুইভ্যালেন্ট ডোজ আছে, 1 মিলিগ্রামের মরফিনের কার্যকারিতা পেতে 10 মিলিগ্রাম পেথিডিন দেওয়া হয়, কিন্তু 100 মিলিগ্রাম পেথিডিন দিয়ে 10 মিলিগ্রাম মরফিনের যে পিক অ্যাকশন সেটা পাওয়া যাবে না। তাহলে পিক অ্যাকশন কমতেছে, মরফিনের চেয়ে একটু কম পেথিডিন, একটু কম নেলবুফিন, কিন্তু সেফটি লেভেলটা বাড়তেছে। মরফিনের চেয়ে পেথিডিন সেফ, পেথিডিনের চেয়ে নেলবুফিন সেফ, এদের চেয়ে ট্রামাডল সেফ, কিন্তু ট্রামাডলের পিক অ্যাকশন অনেক কম, ট্রামাডলের পিক অ্যানালজেসিক অ্যাকশন অনেক কম, ঠিক আছে। তাইলে আমাদের মানে প্রটোকল, আমরা অ্যাবভ দ্য ডায়াফ্রাম এন্ড বোন মানে সোমাটিক স্ট্রাকচার ওখানে আমরা মরফিন ইউজ করব, আর বিলো দ্য ডায়াফ্রাম আমরা পেথিডিন বা নেলভান ইউজ করব, এগুলা বেটার। আচ্ছা, নেলভানের অ্যাডভার্স ইফেক্ট কম, কিন্তু কিছু কিছু রিসার্চে দেখা গেছে হয়তো স্মুথ মাসলে নেলভান কম কাজ করে দেন পেথিডিন, কিন্তু রিগার্ডিং রেসপিরেটরি ডিপ্রেশন নেলভান বেশি রেসপিরেটরি ডিপ্রেশন করতে পারে, বাট এগুলো মাইনর রিসার্চ। মেজর যেগুলো পাওয়া গেছে যে মরফিনের চেয়ে পেথিডিন, পেথিডিনের চেয়ে নেলভান সেফ রিগার্ডিং স্মুথ মাসল, রিগার্ডিং রেসপিরেটরি সেন্টার সাপ্রেশন, এটাই আমরা মনে রাখবো, ঠিক আছে। বাট এইখানে একটু কন্ট্রোভার্সি আছে, এটাও মাথায় রাখতে হবে। এখন ট্রামাডল যদি মরফিন, পেথিডিন, নেলভানের চেয়ে অনেক কম অ্যাক্টিভ হয়, তাহলে ট্রামাডল দিয়ে আমার লাভটা কি? ট্রামাডলের এক জায়গায় সুপিরিয়রিটি আছে, কোন জায়গায়? কোনো কারণে তোমাকে লং টার্ম পেইন ম্যানেজমেন্টে যেতে হচ্ছে, লং টার্ম পেইন ম্যানেজমেন্টে যেতে হচ্ছে। ক্যান্সার পেশেন্টের পেইন ম্যানেজমেন্টে যেতে হচ্ছে,
ক্রনিক প্যানক্রিয়াটাইটিস পেশেন্টের সিভিয়ার পেইন ম্যানেজ করতে হচ্ছে। এই কন্ডিশন গুলোতে যদি আমি মরফিন দেই, প্রচন্ড রকমের কনস্টিপেশন হবে, প্রচন্ড রকমের ড্রাই মাউথ, ড্রাই আই এরকম হবে, পেশেন্ট টলারেট করতে পারে না। এই ক্ষেত্রে ট্রামাডল হয়তো একটু কম কাজ করবে, কিন্তু ওই যে ওপিওয়েড সাইড ইফেক্ট গুলো তো কম হবে। প্লাস ট্রামাডল হ্যাজ SSRI and TCA like action on এই যে জাংশন অফ ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার নিউরন। এই জায়গাতে ট্রামাডল মনোএমিন মানে নরএড্রেনালিন এবং সেরোটোনিন অ্যাকুমুলেশন করতে পারে। মানে ট্রামাডল ইকুয়ালস টু মরফিন প্লাস এমিট্রিপটাইলিন। মানে মরফিন বলতে মরফিনের মতো কাজ করে বোঝানো হচ্ছে, মানে মরফিনের অত স্ট্রেংথে কাজ করে এটা বোঝানো হচ্ছে না। মানে মরফিন শুধু ওপিওয়েডের উপর কাজ করে, এমিট্রিপটাইলিন, ফ্লুঅক্সেটিন, ডুলোক্সেটিন এরা শুধুমাত্র মনোএমিন পাথওয়েতে কাজ করে। ট্রামাডল দুই পাথওয়েতেই কাজ করে, এইটা বোঝানো হচ্ছে। তাইলে এটার একটা এক্সট্রা পেইন মডুলেশন প্রপার্টি আছে। Tramadol has extra property of pain modulation in first order second order neuron junction. কিন্তু ট্রামাডল দিলে পিক অ্যাকশনটা অনেক কমে যাবে। এই পিক অ্যাকশনটা যদি বাড়াতে চাই তখন আমি টাপেন্টাডলে যাব। ট্রামাডলের আপগ্রেডেড লেটেস্ট ভার্সন টাপেন্টাডল। কিন্তু টাপেন্টাডল দিলে আবার SSRI লাইক অ্যাকশনটা পাওয়া যাবে না। সো ক্রিটিক্যাল জাজমেন্ট হচ্ছে কাকে ট্রামাডল দিব, কাকে টাপেন্টাডল দিব। যার মধ্যে সোমাটিক কম্পোনেন্ট আছে, যার মধ্যে ডিপ্রেশন আছে, যার মধ্যে স্ট্রেস আছে, পেইনের সাথে স্ট্রেস ডিপ্রেশন, তার জন্য টাপেন্টাডল বেটার, সরি ট্রামাডল বেটার, কারণ SSRI লাইক প্রপার্টি আছে। তবে একটা কথা হচ্ছে, যে কোনো লং টার্ম পেইন যে কোনো পার্সনের মধ্যে ডিপ্রেশন নিয়ে আসতে পারে, এনজাইটি নিয়ে আসতে পারে। সুতরাং পরিমাণগতভাবে কম বেশি হতে পারে, কিন্তু কোয়ালিটেটিভলি এভরি ক্রনিক পেইন পেশেন্ট ইজ এ ডিপ্রেসড পেশেন্ট, এভরি ক্রনিক পেইন পেশেন্ট ইজ এ অ্যানশিয়াস পেশেন্ট। এটা কোয়ালিটেটিভলি কতটা সত্য, ঠিক আছে? কিন্তু কেউ যদি খুব প্রচন্ড স্ট্রং মেন্টালিটির হয়, তার ক্ষেত্রে শুধুমাত্র টাপেন্টাডল দিলে সে বেটার সার্ভিস পাবে। বিকজ টাপেন্টাডল মরফিনের চেয়ে 2-3 গুণ কম শক্তিশালী, ট্রামাডলের চেয়ে 2-3 গুণ বেশি শক্তিশালী, আর ট্রামাডল মরফিনের চেয়ে 10 গুণ কম শক্তিশালী, ঠিক আছে? দিস ইজ দ্য অ্যাডভান্টেজ অফ টাপেন্টাডল ওভার ট্রামাডল। So depressing personality, anxious personality, better to go for tramadol. Psychologically fit person, chronic pain, tramadol-এ কাজ হচ্ছে না, go for tapentadol. তাহলে কোডেইন কোথায় যাবে? কোডেইন একটা ওপিওয়েড, এটা হচ্ছে মানে উত্তম পুরুষ না মধ্যম পুরুষ না, এটা নাম পুরুষ। এটা নামে ওপিওয়েড, কিন্তু কার্যকারিতা হচ্ছে মাইল্ড পেইনে, মাইল্ড টু মডারেট পেইনে। কোডেইন মাইল্ড টু মডারেট পেইন মানে প্যারাসিটামলের চেয়ে একটু পাওয়ারফুল অ্যানালজেসিক হচ্ছে কোডেইন। সো দিস আর দ্য কম্পারিজন এন্ড comparative discussion of the opioid analgesic.